স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 9-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি লাইক দাও, শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 3 নম্বর সেটের বারাসাত MGM হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রের যে সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে 1-এর দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, 1519 সালে ম্যাগেলান যে দেশ থেকে যাত্রা শুরু করেন সেটি হল ফ্রান্স, ইতালি, স্পেন, ইংল্যান্ড। সঠিক উত্তরটি হল অপশন সিতে স্পেন। 2 নম্বর প্রশ্ন, 1 বছরের চেয়ে একদিন বড় হল বুধ গ্রহের, শুক্র গ্রহের, শনি গ্রহের, বৃহস্পতি গ্রহের। সঠিক উত্তরটি হল অপশন বিতে শুক্র গ্রহের। 3 নম্বর প্রশ্ন, উত্তর বড়দের দিন সবচেয়ে বড় হয় 21শে জুন, 22শে ডিসেম্বর, 4ঠা জুলাই, 3রা জানুয়ারি। সঠিক উত্তরটি হল অপশন এতে 21শে জুন। পরের প্রশ্ন, কলকাতার প্রতিপাদক স্থানের দ্রাঘিমা হল 19 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ, তারপরে 91 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 51 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। সঠিক উত্তরটি অপশন ডিতে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। 5 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে দূরত্ব প্রায় 95 কিমি, 111 কিমি, 115 কিমি, 121 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 111 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হল হিমালয়, আল্পস, রকি, আন্দিজ। সঠিক উত্তরটি অপশন ডিতে আন্দিজ। পরের প্রশ্ন, আবহবিকার সৃষ্ট শীতের স্তরের নাম সোলাম, রেগোলিথ, হিউমাস কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে রেগোলিথ। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি অপশন সিতে 15 ডিগ্রি সেলসিয়াস। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস করা হয় যে সালে তা হল 2011, 2002, 1997, 2007 সালে। সঠিক উত্তরটি অপশন ডিতে 2007 সালে। 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি হল ঝরিয়া, রানীগঞ্জ, তালচের, কোরবা। সঠিক উত্তরটি অপশন এতে ঝরিয়া। পরের প্রশ্ন, ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা NTPC স্থাপিত হয় 1975, 1972, 1952, 1985 সালে। সঠিক উত্তরটি অপশন এতে 1975 সালে। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়ি, বালুরঘাট, মালদা, শিলিগুড়িকে। সঠিক উত্তরটি অপশন দিতে শিলিগুড়িকে। 13 নম্বর প্রশ্ন, একসঙ্গে দুটি একক দেখানো হয় রৈখিক স্কেলে, ডায়াগোনাল স্কেলে, তুলনামূলক রৈখিক স্কেলে, ভার্নিয়ার স্কেলে। সঠিক উত্তরটি অপশন সিতে তুলনামূলক রৈখিক স্কেলে। 14 নম্বর প্রশ্ন, মৌজা মানচিত্র আঁকা হয় যে স্কেলে তা হল 1:50,000, 1:63,360, 1:10 লক্ষ এবং 1:3960। সঠিক উত্তরটি অপশন ডিতে 1:3960। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এর দাগে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পৃথিবীর মেরু প্রদেশে অভিবাসী মান বেশি। ঠিক। 2 নম্বর প্রশ্ন, 1781 সালে হার্শেল ইউরেনাস গ্রহটির অস্তিত্ব প্রমাণ করেন। এটাও ঠিক। পরের প্রশ্ন, 3 নম্বরে, মাউন্ট মোনাডন পাহাড় একটি মোনাডন। এটাও ঠিক। 4 নম্বর প্রশ্ন, পরিদর্শিত মালভূমি নবীন ভঙ্গির পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে। এটাও ঠিক। 5 নম্বর প্রশ্ন, রাসায়নিক আবহবিকারের খনিজ মৌলিক পরিবর্তন ঘটে। এটাও ঠিক। 6 নম্বর প্রশ্ন, কুমেরু মহাদেশ আন্তর্জাতিক সম্পদের উদাহরণ। এটাও ঠিক। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এটাও ঠিক। বিদের শূন্যস্থানে উপযুক্ত শব্দ উল্লেখ। প্রথম প্রশ্ন, পৃথিবীর পরিধি পরিমাপে এরোস্থানিস ড্যাশ একক ব্যবহার করেন। স্টেডিয়া একক ব্যবহার করেন। স্টেডিয়া। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পরস্পর বিপরীত দ্রাঘিমা রেখা দুটি যোগ করলে যে পূর্ণবৃত্ত পাওয়া যায় তাকে বলে ড্যাশ মহাবৃত্ত। 3 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা নির্ণয় পদ্ধতিকে ড্যাশ বলে GPS বলে। ভারতের ড্যাশ শ্রেণীর আকরিক লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়। ম্যাগনেটাইট ও হিমাটাইট। ম্যাগনেটাইট ও হিমাটাইট। 5 নম্বর প্রশ্ন, গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে ড্যাশ মানচিত্র প্রস্তুত হয়। মৌজা মানচিত্র প্রস্তুত হয়। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়ায় পদার্থ এ স্তর থেকে বি স্তর সঞ্চিত হয়।
ইলুভিশন। সিদ্ধাগি ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে লেখ। ক স্তম্ভ হচ্ছে ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর। সেলের সদর দপ্তর পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, ভারতের বৃহত্তম লিগনাইট খনি, বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার। খ স্তম্ভ হচ্ছে নেভেলি, সুইসা, নতুন দিল্লি, দেরাদুন, জামনগর, দুরাং। আচ্ছা, ভারতের সর্বেক্ষণ বিভাগ হবে দেরাদুন, ডিতে হচ্ছে দেরাদুন, ডি। সেলের সদর দপ্তর হচ্ছে সিতে, সি হচ্ছে নতুন দিল্লি। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে এফে, তোরাং, তোরাং। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে বিতে, সুইসা। ভারতের বৃহত্তম লিগনাইট খনি হচ্ছে এতে, নেভেলি। আর বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে ইতে, জামনগর। ডি দেখা দাও, দু একটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন, 174 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা এবং 169 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ন্যূনতম ব্যবধান কত? উত্তরটি করছি, লক্ষ্য করো। তোমরা একটা দাগ টানবে, টেনে বলেছে 169 ডিগ্রি পূর্ব, আর ন্যূনতম ব্যবধান বলেছে, তাহলে মাঝখানে 180 ডিগ্রি থাকবে। ন্যূনতম ব্যবধান বের করতে হবে 180 ডিগ্রি, আর এখানে হচ্ছে 174 ডিগ্রি পশ্চিম। বুঝতে পেরেছ? আর 180 ডিগ্রি মানে আন্তর্জাতিক তারিখ রেখা, এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে কি বলছে, 169 ডিগ্রি হলে এই 180 ডিগ্রি 169 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে, কত ব্যবধান কত হচ্ছে? এখানে ব্যবধান 11 ডিগ্রি, এখান থেকে এর ব্যবধান 11 ডিগ্রি। আর 180 থেকে 174 ডিগ্রি পশ্চিমের ব্যবধান হচ্ছে মাত্র 6 ডিগ্রি। তাহলে বুঝতে পারছি ন্যূনতম ব্যবধান করছে হচ্ছে 6 ডিগ্রি প্লাস 11 ডিগ্রি সমান কত হবে? 17 ডিগ্রি। তাহলে উত্তরটি হবে 17 ডিগ্রি। 2 নম্বরে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকাকে কি বলে? গ্রিড বলে, গ্রিড বলে, গ্রিড বলে। ভুল হয়ে গেছে, গ্রিড বানানটা ভুল হয়ে গেছে, গ্রিড বলে। বুঝতে পেরেছ? তারপর কি, 3 নম্বরে, অসংখ্য মানচিত্র সংকলিত পুস্তকে কি বলে? অ্যাটলাস বলে, অ্যাটলাস। 4 নম্বর দাগে, পশ্চিমবঙ্গে কোন দুর্যোগের প্রাধান্য সবচেয়ে বেশি? ঘূর্ণিঝড়। বিভাগ গ দাগে, বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে, সৌর বছর বা ক্রান্তীয় বর্ষ কি? উত্তর, পৃথিবীর সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের উপর ঘূর্ণায়মান হয়ে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে এক সৌর বছর বলে। অথবা ছায়াবৃত্ত বলতে কি বোঝো? উত্তর, অভিগত গোলাকার পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় এবং বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন হয়। এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। 2 নম্বর প্রশ্ন, লন্ডনের 51 ডিগ্রি উত্তর ও পূর্ব হচ্ছে 0 ডিগ্রি 5 মিনিট প্রতিপাত স্থানের অবস্থান কত? তাহলে কি দেখা যায়, একটু অঙ্কটা দেখি না। লন্ডন 51 ডিগ্রি উত্তর এবং 0 ডিগ্রি 5 মিনিট পূর্ব, এর প্রতিপাত স্থানের অবস্থান হবে 51 ডিগ্রি দক্ষিণ। আর দক্ষিণ হচ্ছে এটা কি হবে? অক্ষাংশ বা দক্ষিণ অক্ষাংশ। আর 180 ডিগ্রি থেকে বিয়োগ বাদ দিতে হবে 0 ডিগ্রি 5 মিনিট, বাদ দিলে 179 ডিগ্রি 55 মিনিট হবে। তাহলে তার অবস্থানটা হবে 51 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 179 ডিগ্রি 55 মিনিট পশ্চিম দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা। বুঝতে পেরেছ? উত্তরটা আমি লিখে দিচ্ছি, কত উত্তরটা হবে তোমাদের। 51 ডিগ্রি দক্ষিণ আর পশ্চিম হবে 179 ডিগ্রি 55 মিনিট। শিল্ড মালভূমি কি? 3 নম্বর প্রশ্ন, শিল্ড মালভূমি কি? শিল্ড কথাটির অভিধানিক অর্থ ঢাল বা বর্ম। ভূপৃষ্ঠে এমন কিছু প্রাচীন মালভূমি অঞ্চল আছে যেগুলি ঢাল বা বর্মের মতো অত্যন্ত কঠিন।
এবং মজবুত। এগুলিকে বলে শিল মালভূমি। প্রাচীন শিলাগঠিত এই শিলগুলি ভূপৃষ্ঠে খুব স্থায়ী ও সুস্থির অংশ। দীর্ঘকাল ধরে এই অঞ্চলগুলি মালভূমি ও উচ্চভূমি হিসেবে ঠিক আছে। উদাহরণ: ব্রাজিলীয় শিল, কানাডীয় শিল, ভারতের দাক্ষিণাত্য মালভূমি প্রভৃতি। উত্তরটি লক্ষ্য করো। শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে মাটির উপর লতাপাতা, খড়কুটো, ঘাস, আগাছা প্রভৃতি বিছিয়ে রাখলে মাটির বাষ্পীভবনের হার হ্রাস পায় এবং আর্দ্রতা বজায় থাকে, ফলে চাষাবাদের সুবিধা হয়। মৃত্তিকা সংরক্ষণের এই পদ্ধতিকে মালচিং বলে। 4 নম্বর প্রশ্ন, কোন মানচিত্রের বিবৃতিমূলক স্কেল 4 ইঞ্চিতে 12 মাইল হলে সেই মানচিত্রের ভগ্নাংশ স্কেল বা RF কত? উত্তরটি লক্ষ্য করো। মানচিত্রে 4 ইঞ্চি ভূমিতে 12 মাইল নির্দেশ করে। অতএব মানচিত্রে 1 ইঞ্চি ভূমিতে 12 ইন্টু 63,360 ভূমিতে 4 ইঞ্চি ভূমিতে এত ইঞ্চি নির্দেশ করে। মানচিত্রে 1 ইঞ্চি ভূমিতে 12 গুণিতক 63,360 বাই 4, অতএব 4 3 12 সমান কত হচ্ছে? 3 0 0 318 আর হাতে 1, 3 3 9 10 0 হাতে 1, 3 3 9 10 0 হাতে 1, 318 19। অতএব RF 1:19:8 এত। বুঝতে পেরেছ? আর এটা 63,360 লিখলাম কেন? 1 মাইল সমান, এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো যে 1 মাইল সমান 63,360 ইঞ্চি। বুঝতে পেরেছ? 5 দাগে উত্তর 24 পরগনার 2টি পর্যটন কেন্দ্রের নাম লেখো। উত্তর 24 পরগনার 2টি পর্যটন কেন্দ্রের নাম হলো ব্যারাকপুর, কি লিখবে? ব্যারাকপুর এবং চন্দ্রকেতুগড়। দুই ধরনের কয়লার নাম লেখো। অ্যান্থ্রেসাইট বিটুমিনাস। দুটি মানবীয় বিপর্যয়ের নাম লেখো। 6 নম্বর, দুটি মানবীয় বিপর্যয়ের নাম লেখো। দুটি মানবীয় বিপর্যয়ের নাম হলো সাম্প্রদায়িক দাঙ্গা এবং পারমাণবিক বোমা বিস্ফোরণ। পারমাণবিক বোমা বিস্ফোরণ। দুটি জলবায়ুগত বিপর্যয়ের নাম লেখো। ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়। বিভাগ ঘয়ে 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে অক্ষ ও অক্ষরেখা দুটি পার্থক্য লেখো। উত্তর লক্ষ্য করো। ধারণা: পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে বিস্তৃত উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা হলো পৃথিবীর অক্ষ। আর পৃথিবীর অক্ষরেখা কাকে বলে দেখো। পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী কাল্পনিক বৃত্তরেখাগুলি হলো অক্ষরেখা। সংখ্যা: পৃথিবীর অক্ষ 1টি। পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179টি হবে।
179টি। পরিচিতি, মেরুরেখা নামে পরিচিত, অক্ষগুলো মেরুরেখা নামে পরিচিত, আর অক্ষরেখা সমাক্ষরেখা নামে পরিচিত। ওকে। অথবা সূর্যের আপাত দৈনিক গতির ফলে কি হয়? উত্তর, পৃথিবী নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব আকাশে উদিত হতে বিকেলে পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি। আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে আপাত দৈনিক গতি বলে। অবস্থা, সূর্যের আপাত দৈনিক গতির তিনটি গুরুত্বপূর্ণ অবস্থা রয়েছে। পূর্ব আকাশে সূর্যের উদয়, মধ্য গগনে সূর্যের অবস্থান, পশ্চিম আকাশে সূর্যাস্ত। গতিপথ, সূর্যের আপাত গতিপথ বৃত্তাকার অর্থাৎ কৌণিক মাপ 180 ডিগ্রি। সময়কাল, সূর্যের আপাত দৈনিক গতির সময়কাল হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত। বাস্তব উপযোগিতা বা এর ফলে কি হচ্ছে না, সূর্যের আপাত গতির উপর নির্ভর করে দিনের নানান সময় অর্থাৎ যেমন পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন ইত্যাদি নামকরণ করা হয়েছে। পরের প্রশ্ন, একটি ছকের সাহায্যে মালভূমির শ্রেণীবিভাগ দেখাও। উত্তরটি দেখো, মালভূমির শ্রেণীবিভাগ। মালভূমি, প্রথমে ভূ আলোড়নজনিত মালভূমি। ভূ আলোড়নজনিত মালভূমি আবার তিন প্রকারের: পরদেশিত মালভূমি, মহাদেশ বা শিল মালভূমি, চ্যুতি গঠিত মালভূমি। ক্ষয়কার্যের ফলে গঠিত মালভূমিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: ব্যবচ্ছিন্ন মালভূমি, ক্ষয়প্রাপ্ত মালভূমি, সমমাল মালভূমি। মাল আবার সঞ্চিত মালভূমি, এর কোনো ভাগ নেই। আবার অন্যান্য মালভূমিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: পাদদেশ বা পিন মালভূমি, মরু মালভূমি এবং তুষার মালভূমি। অথবা মাটি সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াগুলি নাম লেখো। মৃত্তিকার উৎপত্তির প্রক্রিয়া অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির কতগুলি ভাগ ভাগ করা যায়। প্রথম হচ্ছে আবহ বিকারের মাধ্যমে রেগুলিত সৃষ্টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া থেকে মৃত্তিকা উদ্ভব ঘটে। হিউমিফিকেশন, রেগুলিতের উপরে সঞ্চিত জৈব পদার্থ জলের সাহায্যে বিয়োজক জীবাণুদের ক্রিয়ার দ্বারা কাদার মতো বা কালো রঙের পদার্থ সৃষ্টি করে। এটি হল হিউমাস এবং প্রক্রিয়াটি হল হিউমিফিকেশন। খনিজকরণ, হিউমাস অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ও হিউমাস গঠনকারী খনিজে পরিণত হয়। হিউমাস অচিরেই বিনষ্ট হয়ে হিউমাস গঠনকারী খনিজগুলি পুনরায় মাটিতে ফিরে আসে। এই প্রক্রিয়া হল খনিজকরণ। এলিভেশন, মৃত্তিকার এ স্তর থেকে যান্ত্রিক ও রাসায়নিকভাবে নিচে সূক্ষ্ম পদার্থের স্থানান্তর হল এলিভেশন, তাই এই স্তরটি হল এলিভেটেড স্তর। ইলিভেশন, এই স্তর থেকে যে সকল পদার্থ নিচে নামে তা বি স্তরে সঞ্চিত হয়। এই পদ্ধতি হল ইলিভেশন এবং বি স্তরটি হল এলিভেটেড স্তর। ধৌত প্রক্রিয়া, জলের মাধ্যমে মৃত্তিকার এ ও বি স্তর থেকে পদার্থের অপসারণ হল ধৌত প্রক্রিয়া। কৈশিক প্রক্রিয়া, মৃত্তিকার নিচের স্তরের জল মৃত্তিকার ফাঁক দিয়ে উপরে উঠে আসে, এটি হল কৈশিক প্রক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, সব বিপর্যয় দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়, ব্যাখ্যা করো। উত্তর, প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল ঘটনা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন ঘটায় ও পরিবেশের ক্ষতি করে তাকে দুর্যোগ বলে, যেমন ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতি। এই সকল দুর্যোগ যখন ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি ঘটে তখন তা বিপর্যয়ে পরিণত হয়, অর্থাৎ বিপর্যয় ঘটার পূর্বে দুর্যোগ ঘটা আবশ্যিক। দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে, যেমন সমুদ্রের মাঝে সৃষ্ট ঘূর্ণিঝড় হল দুর্যোগ। এই ঘূর্ণিঝড় যখন উপকূল প্রবল গতিতে আসতে পড়ে ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি করে তখন তা বিপর্যয়ে পরিণত হয়। তবে সব দুর্যোগ বিপর্যয়ে পরিণত হয় না। যেমন সমুদ্রের মাঝে সৃষ্ট ঘূর্ণিঝড়ের গতিবেগ উপকূলের কাছে এসে যদি খুব কমে যায় তাহলে তা বিপদের সৃষ্টি করে না। এছাড়া জনশূন্য পার্বত্য অঞ্চলে সৃষ্ট ধস বা হিমশৈলপাত, জনমানবহীন শীতল মেরুতে সৃষ্ট তুষার ঝড় দুর্যোগ হলেও বিপর্যয় নয়, কারণ এগুলি মানুষের জীবনহানি ঘটায় না বা স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ করে দেয় না। তাই বলা যায় সব বিপর্যয়ই দুর্যোগ কিন্তু সব দুর্যোগই বিপর্যয় নয়। পার্বত্য অঞ্চল প্রায়শই ভূমিধসের কবলে পড়ে, ব্যাখ্যা করো। উত্তর, পার্বত্য এলাকার ধসপ্রবণ হওয়ার কারণ বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ঢালুভূমির কিছুটা অংশ আকস্মিকভাবে ভূপৃষ্ঠের ঢাল বরাবর অভিকর্ষে নিচের দিকে নেমে এলে তাকে ধস বলে। পার্বত্য অঞ্চল সমূহ ধসপ্রবণ কারণ ভূমিরূপগত ভূতাত্ত্বিক কারণ। পার্বত্য ভূমির বেশিরভাগ অংশই ভূমি অত্যন্ত ঢালু, যা ধসের পক্ষে বিশেষ অনুকূল। এছাড়া বহু স্থলেই শিলাস্তরে দারণ, চ্যুতি, ফাটল প্রভৃতি থাকায় ভূগঠন দুর্বল হয়ে যায়। ওইসব অংশে স্বাভাবিকভাবে ধসের সম্ভাবনা বেশি। পর্বতের ঢালে সঞ্চিত আবহবিকারজাত শিলাচূর্ণ ঢাল বেয়ে ধসের আকারে নেমে আসে। জলবায়ুগত কারণ, পার্বত্য অঞ্চলে অধিক বৃষ্টিপাত ও তুষার গলা জল শিলাস্তরে প্রবেশ করলে শিলা শিথিল হয়ে যায় এবং ধসের প্রবণতা বাড়ে। মানুষের ভূমিকা, পাহাড়ি ঢালে বৃক্ষচ্ছেদন, বাসগৃহ নির্মাণ, রাস্তা তৈরি প্রভৃতির কারণে শিলাস্তর শিথিল হয়ে যায়, ফলে সেখানে ধসের প্রবণতা বৃদ্ধি পায়। 4 নম্বর প্রশ্ন, সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কি? সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা। মানুষই বেশিরভাগ সম্পদ সৃষ্টি করে। জল, বায়ু, সূর্যরশ্মি এরকম কয়েকটি প্রাকৃতিক সম্পদ ছাড়াও মানুষ যেসব
সম্পদ ব্যবহার করে তা মানুষের সৃষ্টি। নিজের বুদ্ধি, মেধা, দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা প্রভৃতি দিয়ে মানুষ বিপুল পরিমাণে সম্পদ উৎপাদন করে এবং ওই সব সম্পদকে মানুষ নিজে ব্যবহার করে বা ভোগ করে। সম্পদের ব্যবহারের কিছু সম্পদ বিনষ্ট হয়, কিন্তু সম্পদের সর্বাধিক বিনাশ হয় মানুষের সীমাহীন লোভ, নির্বুদ্ধিতা, কুসংস্কার, অশিক্ষা, ধর্মান্ধতা, যুদ্ধ, দাঙ্গা প্রভৃতির কারণে। অধ্যাপক জিমারম্যান একেই মানুষের দ্বৈত ভূমিকা হিসেবে চিহ্নিত করেছেন। কোনো মানচিত্রের স্কেল 5 সেমিতে 80 কিমি হলে সেই মানচিত্রে 2 ইঞ্চিতে কত মাইল হবে? আচ্ছা, এখানে আমরা প্রথমে আরএফ বের করবো। 5 সেমিতে 80 কিমি হলে এর আরএফ বা ভগ্নাংশ স্কেলটা কত হবে, সেই আরএফ দিয়ে আমরা 2 ইঞ্চিতে কত মাইল হবে সেটাই বের করবো। ওকে, মানচিত্রে 5 সেমিতে 80 কিমি হলে এর আরএফ কত হবে? আগে আরএফ বের করবো। আরএফ কত? দেখো এখানে আরএফ বের করছি। আচ্ছা, লিখছি আমি মানচিত্রে 5 সেমি ভূমিতে নির্দেশ করে 80 কিমি। মানচিত্রে 5 সেমি ভূমিতে নির্দেশ করে 80 ইন্টু এত সেমি। আমি ব্যাকেটে লিখে দিচ্ছি, এখানে ব্যাকেটে ছোট করে লিখে দিচ্ছি। আমরা জানি 1 কিমি সমান 1 লক্ষ সেন্টিমিটার, 1 লক্ষ সেমি। অতএব 1 সেমিতে কত হবে? 80 ইন্টু 1/5, তার কত হচ্ছে 5, এখানে 16, 80 সমান হচ্ছে কত? 16, 1, 2, 3, 5, তাহলে 270,000 লক্ষ, 16 লক্ষ। তাহলে এখানে আরএফ হলো কত? প্রথমে আরএফ হলো, আরএফ সমান 1:16,000, 16 লক্ষ, 270,000, 16 লক্ষ। এই আরএফ দিয়ে আমরা বের করব 2 ইঞ্চিতে কত মাইল। দেখো মানচিত্রে 1 ইঞ্চি ভূমিতে নির্দেশ করে এত ইঞ্চি। তার মানচিত্রে 1 ইঞ্চি ভূমিতে নির্দেশ করে, ভূমিতে 2 ইঞ্চি ভূমিতে নির্দেশ করে কত ইঞ্চি? 16 লক্ষ ইন্টু 2 ইঞ্চি, এটা ইঞ্চি হবে, ইঞ্চি সমান 16 দুনে 32 লক্ষ ইঞ্চি। এবার এটাকে আমাদের মাইলে বের করতে হবে, সমান কত মাইল? তাহলে 63,360 দিয়ে ভাগ করতে হবে। আর আমরা জানি, এখানে লিখতে পারো তোমরা, আমরা জানি 1 মাইল সমান 63,360 ইঞ্চি। সমান এটা এইভাবে করতে পারো, 3,2,0,0,0,0 ভাজিতক হচ্ছে 63,360, ব্যাকেট দিয়ে মাইল লিখতে পারো, মাইল
তাহলে এখানে সমান কত হচ্ছে একটু দেখে নাও। এই যে 32,000 এতকে 63,360 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 50.50 মাইল বেরোবে। ভাগ করে নেবে তোমরা মাইল। অতএব মানচিত্রে 2 ইঞ্চি 50.50 মাইল হবে। ইঞ্চিতে মাইল হবে। ওকে। বিভাগ মতে 5-এর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর নিরক্ষের তল তার কক্ষতলের সাথে এত ডিগ্রি কোণে হেরে থাকার ফলাফল। চেন্নাইয়ের স্থানীয় সময় যখন সকাল 7:30, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি এত মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত? সঞ্চিত সময়ের বৈশিষ্ট্য লেখো। যান্ত্রিক আবিষ্কারের ফলাফল লেখো। বিতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের লাহোরি লৌহ অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। পশ্চিমবঙ্গের নদ নদী খালের জলের বহুমুখী ও অতি ব্যবহারের অসুবিধাগুলি কি কি? ভগ্নাংশ সূচক ও আয়তন স্কেলের অসুবিধাগুলি লেখো। 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ তোমাদের 5-এর দাগের যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে মোট 8টি, এই 8টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবার বিভাগ 6-এর দাগে 6 দাগে রয়েছে বিভাগ 6 দাগে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন ও নাম সহ চিহ্নিত করো। প্রথমে রয়েছে তোমাদের 1 নম্বরে মহানন্দা নদী। নদী লক্ষ্য করো, এখান থেকে উৎপত্তি হয়ে এই প্রবাহিত হচ্ছে। এখান থেকে এবার বাংলাদেশে প্রবেশ করেছে। এখান থেকে উৎপত্তি হয়ে এই আসবে। এটা তীরচিহ্ন দিয়ে দেখাও, বুঝতে পেরেছ? তীরচিহ্ন দিয়ে দেখাতে হয়। দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, দিয়ে গঙ্গা নদীতে মিশেছে বা পদ্মা নদীতে মিশেছে, বুঝতে পেরেছ? এটা লিখো মহানন্দা নদী লিখো। মহানন্দা নদী। 2 নম্বর হচ্ছে শুশুনিয়া পাহাড়। এই শুশুনিয়া পাহাড়, এটা বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, দেখেছো? শুশুনিয়া পাহাড়। 3 নম্বরে জলদাপাড়া অভয়ারণ্য, জলপাইগুড়ির জলদাপাড়া অভয়ারণ্য। এটা কি বললাম? জলদাপাড়া অভয়ারণ্য। জলদাপাড়া অভয়ারণ্য। 4 নম্বরে রয়েছে আলিপুরদুয়ার। জলদাপাড়া অভয়ারণ্যের ঠিক পশ্চিম দিকে অর্থাৎ বাম দিকে রয়েছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার 5 নম্বর রয়েছে পেট্রাপোল স্থলবন্দর। পেট্রাপোল স্থলবন্দর এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে জাতীয় সড়ক যুক্ত করেছে, বা এখান দিয়ে ভারত বাংলাদেশে সীমান্ত বা বর্ডার রয়েছে। এখানটা পেট্রাপোলি, এখান দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাতায়াত হয় সড়ক পথে। কি? পেট্রাপোল স্থলবন্দর। পেট্রাপোল স্থল বন্দর। 6 নম্বরে রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল। হলদি নদীর তীরে রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল। হলদি নদীর তীরে এখানটায় হলদিয়া শিল্পাঞ্চল। হলদিয়া শিল্পাঞ্চল। 7 নম্বরে রয়েছে দীঘা। পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্রের নাম হচ্ছে দীঘা সৈকত ভূমি। দীঘা, এটা হচ্ছে দীঘা। সক্রিয় 8 নম্বরে হচ্ছে সক্রিয় বদ্বীপ অঞ্চল। পশ্চিমবঙ্গের একটা সক্রিয় বদ্বীপ অঞ্চল। এটা এখান থেকে এতদূর সক্রিয় বদ্বীপ অঞ্চল, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চল।
নতুন নতুন বদ্বীপ সৃষ্টি হচ্ছে, এখনো বদ্বীপ এখনো সৃষ্টি হয়ে চলছে। সক্রিয় বদ্বীপ অঞ্চল বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা পুরোটাই সক্রিয় বদ্বীপ অঞ্চলের মধ্যে পড়ছে। 9 নম্বরে রয়েছে একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। আমি এখানে পলাশী প্রান্ত দেখাচ্ছি বা পলাশী দেখাচ্ছি। ঐতিহাসিক পর্যটন কেন্দ্র পলাশী লিখছি, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ব্যাকেটে পলাশী। এই সেটা লাস্ট প্রশ্ন। 10 নম্বর ম্যাপ পেন্ডিং রয়েছে বক্রেশ্বর। বক্রেশ্বরে কি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে বক্রেশ্বরে, বা বক্রেশ্বরে উষ্ণ প্রশমনও রয়েছে। বক্রেশ্বর দেখাচ্ছি, এটা বীরভূমের বক্রেশ্বর উষ্ণ প্রশমন রয়েছে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে বক্রেশ্বর। এটা বক্রেশ্বর। আচ্ছা, পরবর্তী 4 নম্বর মডেল সেট থাকবে ভিডিওতে। এটি 3 নম্বর মডেল সেটের প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।